রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে বঙ্গভবনে নির্বাচন কমিশন সিইসির ভাষণ রেকর্ড আজ যে কোনো সময় তফসিল ঘোষণা। প্রথম ধাপে ১২৫ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা। ঢাকা ১০-এ লড়বেন নাহিদ ইসলাম। কেউ বিশৃঙ্খলা করলে প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত। দেশে ফিরে নতুন চিন্তা চেতনায় দেশ এগিয়ে নেবেন তারেক, বললেন মির্জা আব্বাস। অর্থ না বুঝেই সংস্কারের সমালোচনা। এবং জুলাই ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় ইন্ধনের মামলায় জয় পলকের বিরুদ্ধে শুনানি আজ। আবু সাইদ হত্যার ঘটনায় ২৩তম সাক্ষীর জবানবন্দি। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সাথে আছি আমি আসাদুজ্জামান। ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি জানাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এই দিনই জাতির উদ্দেশ্যে সিইসির একটি ভাষণ রেকর্ড করা হবে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে। এই ভাষণেই ভোটের তফসিল ঘোষণা হবে। এর আগে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার জানায়, ভোটের সার্বিক প্রস্তুতি শেষ, তফসিল ঘোষণার সময়ের ব্যাপার মাত্র। এ বিষয়ে আরও জানতে বঙ্গভবনের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম.আর. আসাদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আসাদ, বৈঠকের বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। আসাদ, যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যেটির জন্য আসলে পুরো জাতি উন্মুখ হয়ে রয়েছে যে কখন এই নির্বাচন হবে, এবং সেটি জানতে হলে সবার আগে তফসিল ঘোষণাটাই প্রয়োজন। এবং সেই যে তফসিল ঘোষণা নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই আসলে নানা ধরনের জল্পনা কল্পনা এবং পরিকল্পনা সব কিছুই আমরা দেখেছি। তবে এখন পর্যন্ত আসলে সুনির্দিষ্টভাবে বলার মতো কোনো দিনক্ষণ এখন আসলে বলা যাচ্ছে না। তবে একটি টাইম ফ্রেম রয়েছে, সেটা হচ্ছে আজকে অথবা আগামীকাল। কারণ আপনি জানেন যে ইতিমধ্যেই যে রেওয়াজ রয়েছে সেটাকে মেনেই প্রধান নির্বাচন কমিশনার ইতিমধ্যে সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন, এবং এরপরে তিনি কিন্তু গতকাল প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন। এবং তারই ধারাবাহিকতায় রেওয়াজ অনুযায়ী আজকে চূড়ান্তভাবে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে তিনি সাক্ষাৎ করতে এসেছেন, এবং তার সঙ্গে বাকি চারজন যে কমিশনার রয়েছেন তারাও নির্বাচন কমিশনার, তারাও এখানে রয়েছেন, এবং নির্বাচন কমিশনের যিনি সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনিও কিন্তু আছেন। সুতরাং আজকেই চূড়ান্তভাবে আসলে তফসিল ঘোষণার যে অনুমতি প্রার্থনার বিষয়টি, সেটি মহামান্য রাষ্ট্রপতি যদি অনুমোদন করে দেন, এবং তাহলে আমরা জানতে পারবো যে হয়তো আজকেই অথবা আগামীকাল জাতির উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করবেন। এবং আরেকটু জিনিস জানিয়ে রাখি যে এখন পর্যন্ত বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার সহ সরকারি যে প্রচার মাধ্যমগুলো আসলে তফসিল ঘোষণার বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাদের কাছে চিঠি গিয়েছে এবং তাদেরকে সম্পূর্ণভাবে প্রস্তুত থাকতে বলা হয়েছে। এবং আমরা জেনেছি যে বাংলাদেশ টেলিভিশনের কাছে একটি নির্ধারিত সময়ও কিন্তু দেওয়া হয়েছে এই রেকর্ডের জন্য। সুতরাং সব মিলিয়ে চূড়ান্ত প্রস্তুতির দিকেই আসলে নির্বাচন কমিশন যাচ্ছে, এবং তার শেষ যে আনুষ্ঠানিকতাটি রয়েছে যে রাষ্ট্রপতির কাছে অনুমতি প্রার্থনা, এরপরেই আসলে কিছুক্ষণের মধ্যেই বৈঠক শেষ করে প্রধান নির্বাচন কমিশনার সহ বাকি কমিশনাররাও বের হবে। তখন আমরা আসলে জানতে পারবো যে নির্বাচন কমিশন চূড়ান্ত তারিখ কখন ঠিক করছে তফসিল ঘোষণা। আসাদ, আপনাকে ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য প্রথম ধাপে ১২৫ জন প্রার্থীর নাম ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকালে দলটির অস্থায়ী কার্যালয়ে দলের মনোনয়ন ঘোষণা করেন সদস্য সচিব আক্তার হোসেন। ঢাকা ১১ আসনে নাহিদ ইসলাম, ঢাকা ৯-এ তাসনিম জারা, রংপুর ৪ আসনে আক্তার হোসেন, কুমিল্লা ৪-এ হাসনাত আবদুল্লাহ, পঞ্চগড় ১-এ সার্জিস আলম এনসিপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মনোনয়ন ঘোষণা করে দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, মনোনয়ন চূড়ান্ত করা কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে তদন্ত করে তার প্রার্থিতা বাতিল করা হবে। প্রাথমিক যাচাই বাছাই শেষে আজকে প্রথম ধাপে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যারা প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত আছেন তাদের তালিকা আমরা আজকে প্রকাশ করব। এই তালিকায় যেমন শিক্ষাবিদ আছেন, পেশাজীবীরা আছেন, বুদ্ধিজীবীরা আছেন,
কৃষকের প্রতিনিধি আছেন, শ্রমিকের প্রতিনিধি আছেন, শহীদ পরিবারের প্রতিনিধি আছেন, ইয়ানরা যেমন আছেন তেমনই হবে যারা প্রাপ্যতা অর্জন করেছেন, তেমন সকলের সম্মিলনে নারী যারা বাংলাদেশে বিভিন্ন ধরনের অনুসারী আছেন, যারা পাহাড়ের বাসিন্দা আছেন, তাদের সকলের সম্মিলনে আমরা সকলকে ধারণ করে, বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে ধারণ করে সংস্কারের পক্ষে, হ্যাঁ পক্ষে, নতুন বাংলাদেশের পক্ষে জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রার্থী তালিকা প্রাথমিকভাবে প্রস্তুত করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অচিরেই দেশে ফিরে এসে রাজনীতি ও জনগণের হাল ধরবেন বলে আশা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, তারেক রহমান নতুন চিন্তা চেতনার মাধ্যমে দেশকে আরও এগিয়ে নেবেন। সকালে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজিত যুবদলের নেতা কর্মীদের নিয়ে দেশ গড়ার পরিকল্পনার কর্মসূচিতে এসব কথা বলেন মির্জা আব্বাস। সংস্কার নিয়ে কথা বলা ব্যক্তিরা সংস্কারের প্রকৃত অর্থ বোঝে না বলে মন্তব্য করেন তিনি। এই দেশে জনগণের উন্নয়নের জন্য নতুন নতুন সম্ভাবনাময় কাজকর্ম যত কিছু হয়েছে বাংলাদেশে সকল কিছুই কিন্তু জিয়া পরিবারের হাত দিয়ে হয়েছে। কিন্তু ওখানে ঘোষণা দিয়েছিলেন, দফা ছিল যে এত দফা করলাম এই গার্মেন্টসের মধ্যে একটা অংশ, এটা কিন্তু একটা সংস্কার, বিশাল বড় সংস্কার। এই দেশের অর্থনীতি আজকে গার্মেন্টসের উপর নির্ভর করে। আপাতত দেশেই চিকিৎসা চলবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। বিদেশে নেয়ার মতো শারীরিক অবস্থা না থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খালেদা জিয়ার হৃদযন্ত্রের সমস্যা বেশ জটিল পর্যায়ে থাকার পাশাপাশি ডায়াবেটিস, কিডনি, ফুসফুস সহ অন্যান্য সমস্যাগুলো অপরিবর্তিত রয়েছে। প্রতিদিনই তার ডায়ালাইসিস করতে হচ্ছে, তাই তাকে ঢাকায় রেখেই চিকিৎসা করা হবে। এ নিয়ে আরও জানাতে এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ সিরাজি নিম্মি। নিম্মি, খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে খালেদা জিয়া এখন এই মুহূর্তে তার যে শারীরিক অবস্থা সেটি কিন্তু আসলে তাকে লন্ডনে নেওয়ার মতো নয়, এমনটাই সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে। এবং তার কারণেই যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল সেটিও কিন্তু গতকাল স্থগিত করা হয়েছে, সেটিও আর ঢাকায় আসছে না। এবং এর মধ্যে তাকে বাংলাদেশে রেখেই, এভারকেয়ারে রেখেই কিন্তু চিকিৎসা দেওয়া হবে। পাশাপাশি গত 23 নভেম্বরে তিনি প্রথম যখন অসুস্থ হন তখন থেকে এই এখন পর্যন্ত মোট 18 দিন ধরে কিন্তু তিনি হাসপাতালে রয়েছেন, চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থা এখন পর্যন্ত আসলে কোনো খুব একটা উন্নতি নেই যে তাকে এত দূরে যাত্রা করানো যাবে, যার ফলে কিন্তু তাকে এখন পর্যন্ত দেশে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং আপনি জানেন 80 বছর বয়সে এই 3 বারের সাবেক প্রধানমন্ত্রী কিন্তু বিভিন্ন ধরনের জটিল রোগে আক্রান্ত, যেমন কিডনিজনিত সমস্যা রয়েছে, তার ডায়াবেটিস রয়েছে, হৃদরোগের সমস্যা রয়েছে এবং প্রতিদিন তাকে ডায়ালাইসিসও করানো হচ্ছে। এবং এর মধ্যে কিন্তু যে বিষয়গুলো হাসপাতালের সামনে থেকে চোখে পড়েছে, যে যেমন নেতাকর্মীদের হাসপাতালের সামনে ভিড় করা যেটা নিষেধ করা হয়েছে, সেটিও কিন্তু চোখে পড়ছে যে বিকেল গড়াতেই বা সকাল হলেই কিন্তু তারা হাসপাতালের সামনে আসছেন। এবং এখন কিছুটা কম হলেও বিকেল গড়াতে কিন্তু সামনে নেতাকর্মীরা ঠিকই খালেদা জিয়ার জন্য এই হাসপাতালের সামনে এসে অবস্থান নেবেন এবং তার জন্য দোয়া করবেন। এরই সাথে আর কিছু যদি বলতে হয় যে তার যে পুত্রবধূ রয়েছেন তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, তিনিও কিন্তু প্রায় প্রতিদিনই, গেল শুক্রবার যখন তিনি ঢাকায় প্রথম এসেছেন তখন থেকেই কিন্তু প্রায় প্রতিনিয়তই তার শাশুড়ি খালেদা জিয়ার দেখভাল করছেন, হাসপাতালে আসছেন এবং আজকে এখন পর্যন্ত তিনি হাসপাতালে এসে উপস্থিত হননি। তবে আমরা আশা করছি এই দুপুর গড়াতেই তিনি হয়তো হাসপাতাল প্রাঙ্গণে এসে উপস্থিত হবেন। এবং খালেদা জিয়ার চিকিৎসা যেহেতু এখন পর্যন্ত তার শারীরিক অবস্থা উন্নতি হয় নাই, তো এতক্ষণ পর্যন্ত আসলে তার চিকিৎসা কিন্তু এখানেই দেওয়া হবে। তো তাৎক্ষণিক বিএনপি পক্ষ থেকে এখন পর্যন্ত যেহেতু কোনো ব্রিফিংও করা হয়নি যে আসলেই তার শারীরিক অবস্থা সব মিলিয়ে কি, সেটি হয়তো আমরা আরও অপেক্ষা করলে আপনাদের জানাতে পারবো। তো এই ছিল রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ। নিম্মি, আপনাকে ধন্যবাদ। এভারকেয়ার হসপিটাল থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী নিম্মি।
ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আজ শুনানি হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ। এর আগে গত ডিসেম্বরে অভিযোগ আমলে নিয়ে পলাতক সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এছাড়া 5 অভিযোগে আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধেও শুনানি হবে আজ সকালে। ট্রাইব্যুনালে আনিসুল হক, সালমান এফ রহমান ও জোনায়েদ আহমেদ পলককে হাজির করা হয়। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ জুলাই শহীদ আবু সাইদ হত্যা মামলায় 23তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। দর্শক, এ বিষয়ে আরও জানাতে হাইকোর্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবা রহমান। মেজবা, সজীব ওয়াজেদ জয় ও পলকের বিরুদ্ধে শুনানি সহ সার্বিক বিষয় আমাদেরকে জানাবেন। যে বিষয়টি আপনি আসলে আলোকপাত করছিলেন, সাবেক তথ্য প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক সহ শেখ হাসিনার অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল, অর্থাৎ গত বছর জুলাই আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে ছাত্রদের উপর যে নির্যাতন নিপীড়ন করার ঘটনা ঘটেছে, সেই ঘটনায় কিন্তু দুজনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং এই অভিযোগে কিন্তু দুজনের বিরুদ্ধে একটি ওয়ারেন্ট দায়ের করা হয়েছে, যেখানে জোনায়েদ আহমেদ পলক কিন্তু ইতিমধ্যেই আটক রয়েছেন। তাকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তবে সজীব ওয়াজেদ জয় যেহেতু পলাতক রয়েছেন বা তাকে এখন আটক করা সম্ভব হয়নি, যেটি আজকের মধ্যে তাকে ট্রাইব্যুনালে উপস্থিত হওয়ার কথা ছিল, সেটি না হতে আজকে ধারণা করা হচ্ছে যে আজকে তার উপর যে শুনানি হবে, সেই শুনানিতে দুটা পত্রিকাতে, একটা বাংলা পত্রিকা এবং একটি ইংরেজি পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে এবং একই সঙ্গে কিন্তু এরপরে একটি দিন ধার্য করা হবে যে দিনে এবং তার আগে রাষ্ট্রপক্ষ থেকে একটি স্টেট ডিফেন্স নিয়োগ করা হবে সজীব ওয়াজেদ জয়ের পক্ষে, যেহেতু তিনি এখনও পলাতক রয়েছেন বা তাকে আটক করা সম্ভব হয়নি। এবং একই সঙ্গে জানিয়ে রাখতে চাই যে এই জুলাই আন্দোলনের সময় আওয়ামী লীগের সাবেক আইনমন্ত্রী ছিলেন আনিসুল হক এবং সালমান এফ রহমান, তার বিরুদ্ধে দুজনের বিরুদ্ধে একটি অভিযোগ করেছে। সেই অভিযোগও কিন্তু আজ সকালবেলা দুজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। অর্থাৎ এই জুলাই আন্দোলন চলাকালে সালমান এফ রহমান ব্যবসায়ীদেরকে নিয়ে আন্দোলন প্রতিহত করতে একটি বেশ নোংরা রাজনীতি করেছেন বলে প্রসিকিউশন জানিয়েছে। এবং একই সঙ্গে আজকে সেই আবু সাইদ হত্যা মামলা 23তম দিনের সাক্ষ্য গ্রহণ কিন্তু শুরু হয়েছে। আজকে পুলিশের একজন সাবেক এসআই কামরুল ইসলাম, তিনি কিন্তু সাক্ষ্য গ্রহণ দিচ্ছেন ট্রাইব্যুনাল 2-এ, নজরুল ইসলাম নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2 সেটি ইতিমধ্যে শুরু হয়েছে এবং শেষ পর্যায়ে রয়েছে। আমি ঠিক এই মধ্যে ছিলাম হাইকোর্টে এবং একটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, হাইকোর্টে যে অর্থাৎ বাগেরহাটের সংশোধনী আসন ছিল, বাগেরহাট এবং গাজীপুরের সংশোধনী আসন, সেটি কিন্তু রায় ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। অর্থাৎ বাগেরহাটে যে 4টি আসন পুনর্বল থাকছে এবং গাজীপুরে 5টি আসন থাকছে। অর্থাৎ নির্বাচন কমিশন থেকে যে গত 10 নভেম্বর একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল আসন সীমানা নিয়ে, সেইটি কিন্তু অবৈধ ঘোষণা করেছে আজকে হাইকোর্ট। সকাল 9টার পরেই কিন্তু প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন যে আপিল বেঞ্চে এই রায়টি এসেছে এবং এই রায়ের ফলেই কিন্তু নির্বাচন কমিশন থেকে যে রায় হয়েছিল সেটি কিন্তু অবৈধ ঘোষণা হয়ে গেল। এই ছিল আমার কাছে হাইকোর্ট এবং ট্রাইব্যুনাল থেকে সবশেষ তথ্য। আসাদ। মেজবা, আপনাকে ধন্যবাদ। হাইকোর্ট থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মেজবা। ৩,৫০০ হেক্টর জমিতে মুড়ি কাটা পেঁয়াজের বাম্পার ফলনের আশায় কুষ্টিয়ার দৌলতপুরের চাষিরা। এবার পেঁয়াজের ন্যায্য দাম পাওয়ার প্রত্যাশা করছেন তারা। বীজ, সার, কীটনাশক ও অন্য কৃষি উপকরণের দাম নাগালের মধ্যে রাখার দাবিও জানান কৃষকরা। এদিকে পেঁয়াজের বাম্পার ফলন অব্যাহত থাকলে আমদানি নির্ভরতা কমানো সম্ভব বলে জানিয়েছেন কৃষি বিভাগ। মানজারুল ইসলামের খোকনের প্রতিবেদনে জানাচ্ছেন সিফাত রহমান জেসি। মুড়িকাটা পেঁয়াজ চাষে এবার বাম্পার ফলনের আশায় আছেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চাষিরা। গেল বছরের তুলনায় এবার আবাদও বেশি হয়েছে। খরচ কিছুটা বাড়লেও বাজার দর ভালো থাকায় লাভের প্রত্যাশা তাদের। তবে পেঁয়াজ আমদানি বন্ধ রাখলে লাভ আরও বেশি হবে বলে মনে করেন কৃষকরা। অঞ্চলে আমরা এই বিশেষ করে ক্ষতি পোষানোর তাগিদে পেঁয়াজের আবাদটা করি। গত বছর পেঁয়াজের আবাদ প্রচুর পরিমাণে অঞ্চলে। গতবার কিনলাম 1400 টাকা 1300 টাকা বস্তা, এইবার কিনছি 2500 থেকে 2600 টাকা বস্তা। সার কিনতে যাই আমাদের হচ্ছে, আর কীটনাশক কিনতে যাই আমাদের হচ্ছে মাথা নষ্ট হয়ে যাচ্ছে। 80 থেকে 90 মণ হতে পারে। এবার যদি আপনি
সেই ধরনের দাম পায়, তাহলে দেখা যাচ্ছে সেখানে মানে স্বাভাবিক হিসাবে করতে গেলে 1500 পালেও দেখা যাচ্ছে যে আমার কিছু টাকা আয় আসবে। সরকারে আবেদন করে যদি এলসি না করে তাহলে আমরা কিছু পয়সা লাভবান হব। আর পর্যাপ্ত পেঁয়াজ উৎপাদনের মাধ্যমে আমদানি নির্ভরতা কমানো সম্ভব বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। আমাদের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়েছে, আশা করছি এটা আমাদের আমরা ভালো লাভ করতে পারবো এবং কৃষক প্রচুর পেঁয়াজ চাষ করছে এবং তারা খুবই আগ্রহী হচ্ছে। আশা করছি আমাদের আমদানি নির্ভরতাটা আমরা কমাতে পারবো। জেলায় এবছর মুড়িকাটা পেঁয়াজ চাষে বিঘা প্রতি খরচ হয়েছে প্রায় 50,000 টাকা। সিফাত রহমান, জেসি, মোহনা সংবাদ। মানিকগঞ্জের শিল্প কারখানার বর্জ্য দূষণের কবলে গাজীখালী নদী। দূষণে পাল্টে যাচ্ছে চিরচেনা নদীর দৃশ্যপট। দূষিত পানি ব্যবহারে এলাকার মানুষ আক্রান্ত হচ্ছে বিভিন্ন রোগে। দূষণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণের কথা জানান জেলা প্রশাসক। শরীফুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। এইভাবেই সরাসরি গাজীখালী নদীতে ফেলা হচ্ছে কলকারখানার বর্জ্য। গাজীখালী নদী এখন ভয়াবহ দূষণে অস্তিত্ব সংকটের মুখে, যা শুধু নদী দূষণ নয়, পরিবেশের হুমকি হয়ে দাঁড়িয়েছে। দূষিত পানির দুর্গন্ধে চরম ভোগান্তিতে নদী পাড়ের মানুষ আক্রান্ত হচ্ছেন নানা রোগ ব্যাধিতে। কারখানাগুলোতে বর্জ্য শোধনাগার বা ইটিপি ব্যবস্থা থাকলেও বর্জ্য নদীতে ফেলায় পরিবেশ দূষিত হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। ময়লা আবর্জনা গন্ধে থাকা হারি না, একটু হাত মুখ দিয়ে হয় না, গোসল করা হয় না, গরু গোসল করে হারি না। ওই ফ্যাক্টরি পানির নিকে আমাকে ঝামেলা। অনুযানের কিছু কিছু দ্বার আসতে আছে, যখন এই দ্বারটা বন্ধ হয়ে যাব তখন এই যে হাঁস মুরগিও কোনো কিছু পানিতে নামতে পারবো না, এটা নামার লগে লগে মরে যায়। এইসব বিষয়গুলোতে আমাদের প্রশাসনগুলো অনেক সময় দায়সারাভাবে কাজ করে থাকে। পরিবেশ অধিদপ্তর জানায়, সরেজমিনে পরিদর্শন করে পরিবেশ দূষণের আলামত পেলে ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ সংরক্ষণ বিধিমালায় যে পানির যে স্ট্যান্ডার্ড আছে, ওয়েস্ট ওয়াটারের যে স্ট্যান্ডার্ড আছে, সেই স্ট্যান্ডার্ড যদি অতিক্রম করে নদী দূষণ করা হয় অথবা জলাশয় দূষণ করা হয়, এতে তাদের আইনের আওতায় অবশ্যই আসবে। নদী রক্ষা আইন অনুযায়ী পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণের কথা জানান জেলা প্রশাসক। পরিবেশ অধিদপ্তরের সাথে আবারও বসবো এবং সেই ধরনের কোনো অভিযোগ যদি পাওয়া যায় তাহলে বিধি অনুযায়ী আমরা সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করব তাদের বিরুদ্ধে। নদীর স্বাস্থ্য রক্ষার জন্য এবং নদী রক্ষার জন্য, নদীর সম্পদ রক্ষার জন্য জেলা প্রশাসন সার্বিক দায়িত্ব পালন করবে। স্থানীয়দের দাবি, এক সময়ের খরস্রোতা নদীটি যেন পুনরায় দখল ও দূষণমুক্ত করে পরিবেশ সুরক্ষায় কার্যকর ব্যবস্থা নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাহসিন তারিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে বঙ্গভবনে নির্বাচন কমিশন, সিএসির ভাষণ রেকর্ড আজ, যে কোনো সময় তফসিল ঘোষণা। প্রথম ধাপে 125 আসনে এনসিপির প্রার্থী ঘোষণা। ঢাকা 10-এ লড়বেন নাহিদ ইসলাম। কেউ বিশৃঙ্খলা করলে প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত। দেশে ফিরে নতুন চিন্তা চেতনায় দেশ এগিয়ে নেবেন তারেক, বললেন মির্জা আব্বাস। অর্থ না বুঝেই সংস্কারের সমালোচনা। এবং জুলাইয়ে ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় ইন্ধনের মামলায় জয় পলকের বিরুদ্ধে শুনানি আজ। আবু সাইদ হত্যার ঘটনায় 23তম সাক্ষীর জবানবন্দি। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সর্বশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।